আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো এসএসসি কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধন, এটা নিয়ে কথা বলবো। এর গুরুত্বপূর্ণ দুটি টপিক, সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর হচ্ছে যোজনী। তো পাশাপাশি আমরা সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী এগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই ক্লাসটি কন্টিনিউ করতে থাকো। তো প্রথমে কথা বলবো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এটা আগে জেনে নেই। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। অথবা এভাবে বলা যেতে পারে যে কোনো মৌলের সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তা আমরা এখানে যেমন দিতে পারি সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। তার এখানে খেয়াল করে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এরপরে তৃতীয় শক্তি স্তরে এবং সর্বশেষ শক্তি স্তরে এটা ইলেকট্রন হচ্ছে 1টা। তাহলে 2, 8, 1। তাহলে এটাই হচ্ছে, যেহেতু একটা ইলেকট্রন আছে, এই সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একই হচ্ছে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। অনুরূপভাবে আমি যদি ফসফরাস বলি, সেক্ষেত্রে হবে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে 2, 8, 5। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে, তার মানে যোজ্যতা ইলেকট্রন 5। অনুরূপভাবে আমি যদি নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন চিন্তা করি, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এটার ইলেকট্রন হচ্ছে 2 আর হচ্ছে 5। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। তাহলে 5 হচ্ছে এর যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এখন যদি আমি বলি যে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত, তাহলে অ্যান্সার কত আসবে বলো তো দেখি? ডেফিনেটলি অ্যান্সার আসবে 2 আর হচ্ছে 7, কেননা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা? 7টা। তো আশা করছি যে তোমরা যোজ্যতা ইলেকট্রনটি বুঝতে পেরেছো। এখন আমরা কথা বলবো যোজনী নিয়ে। সংখ্যায় যেটা বলা আছে যে অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় মৌলের যোজনী। তাহলে অণু গঠনকালে, যেমন পানির একটা অণু H2O, তাহলে এই অণু গঠনকালে একটা মৌলের পরমাণুর সাথে অপর একটা মৌলের কি পরমাণু, তাহলে একটা মৌল হাইড্রোজেন, একটা মৌল, এর পরমাণু হচ্ছে H। তাহলে কয়টা পরমাণু যুক্ত হয়েছে? 2টাই। হাইড্রোজেনের 2টা পরমাণু যুক্ত হয়েছে। এবং অক্সিজেনের কয়টা পরমাণু যুক্ত হয়েছে? একটা পরমাণু যুক্ত হয়েছে। তা এটা মূলত হচ্ছে যোজনী। তাই বলেছে এখানে যে অণু গঠনকালে একটা মৌলের পরমাণুর সাথে অপর একটা মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটাই মূলত হচ্ছে যোজনী। তাহলে অন্যভাবে বলা যায় যে ধাতুর ক্ষেত্রে যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। অথবা অধাতুর ক্ষেত্রে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন আমরা ধাতু চিন্তা করি, সোডিয়াম হচ্ছে 11। এখন সোডিয়াম 11 ধাতু কীভাবে বুঝলাম? সর্বশেষ কক্ষপথে 2, 8, 1টি ইলেকট্রন আছে। এছাড়া আমার এই চ্যানেলে ধাতু এবং অধাতু কীভাবে চিনবো এর সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবং ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে বিধায় এটা কি ধাতু। আর আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি আম উচ্চারণ থাকে, সেটা বাংলা, ইংরেজি বা ল্যাটিন নামের ক্ষেত্রে হোক, যেমন সোডিয়াম, সর্বশেষ আম কথাটা আসছে, আম বা আম কথা আসছে, তার মানে এটা হচ্ছে কি ধাতু। তাহলে এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এটা হচ্ছে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এই জন্য সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকায় এর যোজনী হচ্ছে 1, কেননা সোডিয়াম হচ্ছে কি ধাতু। আবার যদি আমি চিন্তা করি, ক্লোরিন চিন্তা করি, তাহলে কত হবে? 17। তাহলে 2, 8, 7। যে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকবে এবং অষ্টক পূর্ণতে যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আমরা এখানে খেয়াল করি, ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 7টা আছে। তাহলে অষ্টক পূর্ণতে কয়টা ইলেকট্রন দরকার হয়? 8টা। তাহলে আমি যদি 8 থেকে 7 বাদ দিই, অর্থাৎ 8 থেকে 7কে বিয়োগ করি, সেক্ষেত্রে পাই 1। তাহলে 1 হচ্ছে ক্লোরিনের যোজনী। সব সময় কি 8 বাদ দিতে হবে? না। যেমন ফসফরাস একটা হচ্ছে অধাতু। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে 2, 8, 5। তাহলে সর্বশেষ কক্ষপথে
কতটি ইলেকট্রন আছে? 5টি, তার মানে এর যোজনী হচ্ছে 5। অনুরূপভাবে অষ্টক পূরণ করতে কতটি ইলেকট্রনের দরকার হয় এখানে? তাহলে 5 আছে, কত হলে 8, 5, 6, 7, 8, 3টি ইলেকট্রনের প্রয়োজন হয়, অথবা 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে। এই 3 হচ্ছে ফসফরাসের যোজনী। তার মানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 5টি আছে, ইলেকট্রন সংখ্যা 5, যা বিজোড় ইলেকট্রন এবং অধাতু ফসফরাস, যার কারণে এর যোজনী হচ্ছে 5। আর হচ্ছে আরেকটা কারণ হচ্ছে অষ্টক পূরণ হতে 3টা ইলেকট্রন প্রয়োজন হয়, তার কারণে এর যোজনী 3। তার মানে ফসফরাসের যোজনী 3ও আছে, 5ও আছে। আশা করছি যে এই বিষয়টা তোমরা ক্লিয়ার। আরও কয়েকটি উদাহরণ আমরা দেখব। কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন এক্ষেত্রে কাকে দান করবে? ক্লোরিনকে দান করবে। এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সেজন্য অষ্টক পূরণের জন্য সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা অষ্টক পূরণে একটা ইলেকট্রনের প্রয়োজন হয়, যার কারণে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে আশা করা যায় তোমরা যোজনীর বিষয়টা বুঝছো। তো আমরা যোজনীর সংখ্যা দুটো জানলাম, যে অণু গঠন করলে কোনো একটা মৌলের পরমাণুর সাথে অপর একটা মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটা হচ্ছে যোজনী। অথবা আমরা জানবো যে ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ কক্ষপথে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। আর অধাতুর ক্ষেত্রে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে অথবা অষ্টক পূরণে যে কয়টি ইলেকট্রনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। আশা করছি এটা ক্লিয়ার। যোজনী বের করার টেকনিক। যৌগ থেকে যোজনী বের করার যে কোনো মৌলের একটা পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হতে পারবে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে কি বললাম? একটা মৌলের পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন অথবা কি ক্লোরিন যুক্ত হতে পারবে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন হয়, যে একটা বলছে ক্লোরিন, একটা কি হাইড্রোজেন। যতটা হাইড্রোজেন অথবা যতটি ক্লোরিন যুক্ত হবে একটা মৌলের পরমাণুর সাথে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। তাই সোডিয়াম ক্লোরাইড যৌগে, এই যৌগের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ক্লোরিন কয়টা যুক্ত হয়েছে? এখানে একটা, তার মানে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আবার যদি চিন্তা করি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ, তাহলে ক্লোরিন কতটি যুক্ত হয়েছে? 2টা ক্লোরিন যুক্ত হয়েছে, 2টা ক্লোরিনের পরমাণু যুক্ত হয়েছে। এখানে 2 আছে ক্লোরিনের নিচে, দেখো। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। সহজভাবে এটা বের করা যাবে। অনুরূপভাবে আমি যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে কতটি? এটা সহজভাবে লিখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কতটি ক্লোরিন এখানে যুক্ত হয়েছে? কতটি ক্লোরিন পরমাণু রয়েছে? 3টা। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। তার মানে কোনো যৌগ থেকে খুব সহজেই ওই মৌলে কার যোজনী কত, এটা বের করা যায় যদি ওই যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হয়। তাহলে আশা করছি তোমরা এই জিনিসটা সহজেই বের করতে পারবে। এবার আমি যদি খেয়াল করি, যেমন একটা যৌগের ক্ষেত্রে চিন্তা করি, যেমন পটাশিয়াম ক্লোরাইড, তাহলে একটা ক্লোরিনের সাথে কয়টা পটাশিয়াম যুক্ত হয়েছে? এখানে ক্লোরিন কয়টা রয়েছে? একটা। তার মানে পটাশিয়ামের যোজনীয় হবে 1। যেহেতু ক্লোরিন একটা রয়েছে, একটা পরমাণু যুক্ত হয়েছে ক্লোরিনের, যার কারণে পটাশিয়ামের যোজনীয় হবে কি? 1। আশা করা যায় প্রথম টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বোঝার চেষ্টা করব যে দুই নম্বর নিয়মটা বোঝার চেষ্টা করব, যে কোনো একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই যোজনী বা যোজ্যতা হয়। অর্থাৎ কোনো পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হবে, কোনো একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে, তার সংখ্যা যদি দ্বিগুণ করি, অর্থাৎ অক্সিজেনের সংখ্যাটাকে যদি 2 দ্বারা গুণ করি, যা পাবো ওটা হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন ক্যালসিয়াম অক্সাইড আমি যদি চিন্তা করি, তাহলে এখানে অক্সিজেন পরমাণু কয়টা রয়েছে? একটি অক্সিজেন পরমাণু রয়েছে। এই একটি অক্সিজেন পরমাণু যেহেতু রয়েছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা, এখানে অক্সিজেন কি সংখ্যা? পরমাণুর সংখ্যা। অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি? একটি। তাহলে যে একটা যৌগে একটা মৌলের পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে, তাহলে অক্সিজেন পরমাণু কয়টি যুক্ত হয়েছে এই যৌগে? একটি। তার সংখ্যার দ্বিগুণ করব, তাহলে 2কে 2, আমরা যদি দ্বিগুণ করি তাহলে কত পাই? 2 পাই। তার মানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। আর একটা চিন্তা করি ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এই ম্যাগনেসিয়াম মৌলের সাথে কতটি যুক্ত হয়েছে? এই ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে অক্সিজেন কতটি যুক্ত হয়েছে? একটি। তাহলে 1 × 2,
তাহলে 2 অক্ষে 2, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। এখন আমি যদি একটি সহজ কোশ্চেন করি তোমাদেরকে, যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি রয়েছে, তাই একটি ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রনের পক্ষে যুক্তি দেখাও এবং যোজনীর পক্ষে যুক্তি দেখাও। তাহলে অ্যান্সারটা হবে এরকম যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যেহেতু ইলেকট্রন সংখ্যা 1টি, যার কারণে এর যোজ্যতা ইলেকট্রন 1। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1, যার কারণে এর যোজ্যতা ইলেকট্রনও 1। তার মানে যোজ্যতা ইলেকট্রন সবসময় নির্ভর করে ইলেকট্রন সংখ্যার উপরে। ঠিক আছে, তো আশা করা যায় এটা বুঝছো। আর যোজনী হওয়ার পেছনে যুক্ত কি, যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যায় সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে এবং সোডিয়াম একটি ধাতু, তাই হচ্ছে এর যোজনী 1। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে এই 1টি ইলেকট্রন অন্য একটি মৌলের পরমাণুর সাথে কি হতে পারে, সহজেই যুক্ত হতে পারে, যে একটা মৌলের পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণুর সাথে সহজে কি হতে পারে, যুক্ত হতে পারে। এখন আমরা যোজনীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি যোজনী হচ্ছে 4 প্রকার। যোজনী কত প্রকার? 4 প্রকার। তাহলে যোজনী আমরা যদি মোটা দাগে বলি যে যোজনী হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে সর্বোচ্চ যোজনী, এরপরে লিখব হচ্ছে সুপ্ত যোজনী, এরপরে হচ্ছে সক্রিয় যোজনী, এরপরে হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এই হচ্ছে যোজনী 4 প্রকার। যেসব মৌলের একাধিক যোজনী আছে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আর কোনো মৌলের সবচেয়ে বেশি যে যোজনী বা বড় যে যোজনী সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। যেমন আমি ফসফরাস, তাহলে ফসফরাসের যোজনী কয়টা? 2টা, অর্থাৎ 3ও আছে 5 আছে, 3 এবং 5। এটা হচ্ছে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনীর সংখ্যা হচ্ছে যাদের একাধিক যোজনী আছে, অর্থাৎ যেসব মৌলের একাধিক যোজনী আছে তারা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখানে দেখো ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো যে ফসফরাসের যোজনী হচ্ছে 2টা, একটা 3, একটা হচ্ছে 5। তাহলে ফসফরাসের যোজনী হচ্ছে 3 এবং 5, যার কারণে যেহেতু একের বেশি যোজনী আছে তার কারণে এটাকে আমরা বলবো পরিবর্তনশীল যোজনী। আর কোনো মৌলের যার যোজনী সবচেয়ে বেশি সেটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। তাহলে ফসফরাসের 3-এর মান বেশি না 5 বেশি? অবশ্যই 5 বেশি, তাহলে অবশ্যই সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এবং অনুরূপভাবে আমি সালফার চিন্তা করি, সালফারের 2, 4, 6, তাহলে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল যোজনী। এদের কারণে এটা হচ্ছে একাধিক যোজনী আছে। সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে কথা বলবো আমরা সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী। যেসব যৌগে কোনো মৌলের যোজনী উপস্থিত থাকে, কোনো যৌগে কোনো মৌলের যোজনী যদি উপস্থিত থাকে তাকে বলবো আমরা সক্রিয় যোজনী। আমি আবার বলছি, কোনো যৌগে মৌলের যোজনী যদি উপস্থিত থাকে বা দেখা যায় সেটাকে আমরা বলবো সক্রিয় যোজনী। যেমন আমরা এখানে লিখতে পারি FeCl2, তাহলে এই যৌগে আয়রনের যোজনী কত? 2, এটা হচ্ছে সক্রিয় যোজনী। সেটা হচ্ছে কি যোজনী? সক্রিয় যোজনী। আবার এটা আমরা লিখতে পারি FeCl3, তাহলে এই যৌগটার মধ্যে আয়রনের যোজনী কত? ডেফিনেটলি আয়রনের যোজনী হচ্ছে 3, কারণ 3 হচ্ছে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আয়রনের যোজনী। কেন এখানে 3 হলো? কারণ আয়রনের যোজনী হচ্ছে 3 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। যখন মৌলগুলো একটা মৌলের সাথে অপর একটা মৌল যুক্ত হয় তখন যোজনী কী হয়? বিনিময়। তার কারণ এই 3 আসবে এখানে আর 1 আসবে এখানে, আর 1 লেখার প্রয়োজন নাই। ঠিক অনুরূপভাবে আয়রনের ক্ষেত্রে 2 আসবে এখানে, ক্লোরিনের 1 আসবে এখানে। তো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আর সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য। যেমন আমি যদি চিন্তা করি যে এই আয়রনের ক্ষেত্রে FeCl2 যৌগে এখানে সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। আর হচ্ছে সক্রিয় যোজনী কত? এই যৌগটার ক্ষেত্রে FeCl2 যৌগে এটা হচ্ছে 2। তাহলে আমি যদি 3 থেকে 2 বাদ দিই সেক্ষেত্রে থাকে 1, তার মানে 1 হচ্ছে সুপ্ত যোজনী। তো এখন আমরা সুপ্ত যোজনীটি ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন FeCl2 এই যৌগের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2। আর আমরা জানি কার সক্রিয় যোজনী 2? আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। আর আয়রনের সর্বোচ্চ যোজনী কত? আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। তাহলে আমরা লিখতেই পারি যে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তো সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী হচ্ছে 2, তাহলে 3 থেকে যদি 2 বাদ দেই তাহলে 1 থাকে। তাহলে আমরা লিখব সুপ্ত যোজনীর সংজ্ঞা যদি আসে যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটা হচ্ছে সুপ্ত। তাহলে সর্বোচ্চ
মাইনাস সুপ্ত। তাহলে সর্বোচ্চ যোজনী কত? 3। কার? আয়রনের। আর এই যৌগের ক্ষেত্রে সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে 3 - 2 সমান হচ্ছে 1। আবার যদি আমি এখানে বলি যে FeCl3 যৌগে, এই যৌগের ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে আয়রনের সুপ্ত যোজনী আমরা নির্ণয় করবো এরকম করি যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আর এই যৌগে সক্রিয় যোজনী কত? 3। তাহলে 3 থেকে যদি 3 বাদ দেয় সেটা হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে আয়রনের FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে এখানে খেয়াল করো যে FeCl3 যৌগে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, এটা হচ্ছে সক্রিয়, এটা আমরা লিখব সক্রিয়। আর আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ সর্বোচ্চ মাইনাস সক্রিয় সমান হচ্ছে 0। আশা করা যায় সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে বেসিক যে পার্থক্য এটা তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটি আমরা যদি যৌগ চিন্তা করি, যেমন PCl3, এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত বা সুপ্ত যোজনী বের করো যদি বলে। সুপ্ত যোজনী আমরা বের করব যে এখানে খেয়াল করো PCl3 যৌগে ফসফরাসের সক্রিয় যোজনী কত? 3। তাহলে সক্রিয় যোজনী হচ্ছে 3। আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। তাহলে 5 থেকে আমরা কি বাদ দেবো? 3 বাদ দেবো। তাহলে 5 থেকে 3 বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে PCl3 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী। সুপ্ত মানে কি? সুপ্ত মানে লুকায়িত, সুপ্ত মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, লুকিয়ে থাকা, যে যোজনীতে কোনো মৌলে উপস্থিত থাকে না, দেখা যায় না, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী আমরা বের করবো কীভাবে? সর্বোচ্চ যোজনী থেকে আমরা সক্রিয় যোজনী বাদ দিলে যাহা পাবো সেটা হচ্ছে সুপ্ত যোজনী। আবার একটা নির্ণয় করতে পারি আমরা এখানে, আবার একটা নির্ণয় করতে পারি PCl5। তাহলে এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? আমরা যদি বের করি ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে, এখানে সব ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে 5 আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5। এটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস এটা হচ্ছে সক্রিয়। তাহলে সর্বোচ্চ মাইনাস সক্রিয় বসালে আমরা যে পাবো সেটা হচ্ছে সুপ্ত যোজনী। আশা করা যায় তোমরা সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী এর যে বেসিক তফাৎ এবং পার্থক্য বুঝতে পেরে করা হয় কীভাবে এগুলো জানতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।